রূপনগর নামে একটি ছোট্ট গ্রামে একটি পরিবারে মোহন, তার স্ত্রী ঈশানী, তার কন্যা কৌশানী এবং তার মা বসবাস করত। ঈশানীর কন্যা সন্তান হওয়ায় তার স্বামী মোহন এবং তার মা তাকে সহ্যই করতে পারত না। তাকে সবসময় অত্যাচার করত, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এভাবেই একদিন, আরে বৌমা, সারাদিন ধরে বসে বসে বাসন ঘষলেই হবে? সংসারের আরো কাজ তো আছে, ওগুলো কে সামলাবে? এই জামা কাপড়গুলো রেখে দিলাম, এগুলো ধুয়ে নিয়ে এসো। আরে মা, বলছিলাম যে এগুলো একটু পরে ধুয়ে দেব। এই বাসনপত্রগুলো মেজে কৌশানীকে একটু খাইয়ে নিই, তারপরেই ধোবো। অনেকক্ষণ ধরেই ছটফট করছে ও খিদের জ্বালায়। এটা ওটা কাজ করতে করতে সংসারে ওকে খাওয়ানোই হয়নি। তাই আগে ওকে খাইয়ে নিই, তারপরে আপনার জামা কাপড়গুলো ধুয়ে দেব মা। কি বললি? তুই তোর মেয়ের জন্য আমার জামা কাপড়গুলো এখানেই পড়ে থাকবে? না, আগে আমার জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে আয়, তারপর তুই এসে তোর মেয়েকে খাওয়াবি। তোর মেয়ের জন্য আমার জামা কাপড়গুলো পরে থাকবে? সেটা আমি কখনোই হতে দেব না। দিতে যদি পারতিস একটা ছেলে, তবুও নাই দেখতাম, কিন্তু দেখে দেখে তো একটা কাল সাপের জন্ম দিয়েছিস। মা, এমনভাবে কেন বলছেন? ওর তো কোনো দোষ নেই, ও তো আপনার নাতনি হয়। তাহলে এমনভাবে কেন বলছেন? ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা তো বিধাতাই জানে। আমি কি করব এতে বলুন তো? আপনি সব সময় আমাকে এভাবে কথা শোনান কেন? মেয়েরা কি মানুষ না? আপনি একটা মেয়ে হয়ে তাহলে একটা ছোট্ট দুধের শিশুকে কিভাবে এমনভাবে বলতে পারেন মা? কি বললি? আমার মুখে মুখে তুই কথা বললি? আজকে খোকাকে বাড়ি আসতে দে, তারপর দেখছি তোর একদিন কি আমার একদিন। তোর মেয়ের জন্য দরদ উতলে পড়ছে। দাঁড়া, খোকাকে বলছি তোকে এই বাড়ি ছাড়া করতে, তুই শুধু দেখে নিস। মা, আমি আপনার পায়ে পড়ছি, আপনার ছেলেকে এইসব বলবেন না। আপনি তো জানেন এইসব ব্যাপারে কিছু বললে যদি রেগে যায় তাহলে আমার উপর খুব অত্যাচার করে, আমাকে খুব মারধর করে। আমার যে খুব কষ্ট হয় মা। আপনার সব কাজ করে দেব, যা বলবেন আমি তাই করে দেব, কিন্তু আপনার ছেলেকে কিচ্ছু বলবেন না, দয়া করে বলবেন না মা। তারপর ঈশানীকে এইসব উল্টোপাল্টা কথা শুনিয়ে সে ঘরের মধ্যে চলে যায় রেগে মেগে। তারপর ঈশানী সংসারের সব কাজ এক এক করে করতে থাকে। রাত হয়ে যাওয়ার পর মোহন সে কাজের থেকে বাড়ি ফিরে আসে। তখন তার মা মোহনকে বলে, দেখ খোকা দেখ, আজকাল তোর বউ মুখে মুখে কেমন তর্ক করতে শিখেছে। একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দেয়। আজকে যখন সকালে আমি বললাম যে বৌমা আমাদের জামা কাপড়গুলো কেচে ধুয়ে দাও, তখন তোর বউ আমাকে বলল যে মা আমি এখন পারবো না, উল্টে আমাকেই করতে বলল। এখন নাকি ওর মেয়েকে দুধ খাওয়াবে। তাহলে তুই ভাব আমার সাথে কেমন আচরণ করে তোর বউ। যেটা বলবে সেটাই কি আমাকে মেনে নিতে হবে? মা, আমি তো এমনভাবে বলিনি, তাহলে আপনি বানিয়ে বানিয়ে কেন ওর সামনে মিথ্যা কথা বলছেন? আমি তো বলেছিলাম একটুখানি পরে আমি ধুয়ে দেব। আমি সংসারের কাজ করতে করতে সোনামাকে দুধ খাওয়াইনি, তাই ওকে খাইয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো ধুয়ে দেব। কিন্তু আপনি তো আমাকে তখন অনেক কথা শুনিয়ে গেছেন, আর আপনার ছেলের কাছে আপনি এমনভাবে মিথ্যা কথা বলছেন যেন সব দোষই আমার। আরে ঈশানী, তুমি তো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই এমন ভাবে তর্ক করছো। তাহলে কি মা ভুল বলেছে নাকি? তোমার কি একটু লজ্জা শরম নেই যে তুমি মায়ের উপর এমন ভাবে তর্ক করো? কেন, মা যা বলে সেই কাজগুলো করতে পারো না নাকি? না গো, তুমি বিশ্বাস করো, আমি এমন কোনো কিচ্ছু করিনি। আমি তো সংসারে সব কাজ করে দিই, মা যা যা বলে সব করি, তারপরও মা এমনভাবে মিথ্যা বলছে। দেখেছিস খোকা, দেখেছিস তোর বউ কেমন ভাবে তোর সামনে এই মিথ্যা কথা বলছে। বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না, তবুও তুই আমার কথা শুনলি না। সেই বিয়ের সময় কোনো কিছু আনে নিয়ে বাড়িতে, হাবাতে ঘরের একটা মেয়েকে বিয়ে করে এনেছিস। যদি একটা ছেলে সন্তান জন্ম দিত তাহলেও নাই হতো, কিন্তু দেখ একটা মেয়ে জন্ম দিয়েছে। এমন ভাব, তাহলে কেমন মেয়ে এনেছিস? মা, আপনি কেন এমনভাবে ভেদাভেদ করুন বলুন তো? ছেলে কিংবা মেয়ে সব তো সমানই। তবে ছেলেদেরকে যেমনভাবে আপনি তৈরি করতেন মেয়েকে তেমনভাবে তৈরি করুন না। দেখুন তারপর সেই মেয়ে আপনার মুখ উজ্জ্বল করে নাকি করে না, একবার তো চেষ্টা করেই দেখুন না। আরে ঈশানী, তুই আবার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া,
তোর আজকে অবস্থা কি করি দেখ। মা, তুমি ঠিকই বলেছো, এই রকম মেয়েকে বিয়ে না করাই ভালো ছিল। ভিখারি ঘরের মেয়েকে বিয়ে করে আমি আমার জীবনের সব থেকে বড় ভুল করেছি। ঈশানী, চল আমার সাথে, আজকে তোর অবস্থা কেমন করি দেখ। তারপর মোহন ঈশানীকে ঘরে নিয়ে যায়। মেরো না, আমাকে মেরো না, আমি আর কোনো কথাই বলবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, তোমাদের সব কাজ করে দেব, আর মুখে মুখে তর্ক করব না। লাগছে, দয়া করো আমাকে আর মেরো না। মার খোকা, আরো মার। এই মেয়েকে দেখলে আমার গা পিত্তি জ্বলে যায়। এই ভিখারি ঘরের মেয়েটাকে এমন মার যাতে আর কখনো কোনো দুঃসাহস দেখাতে না আসে, তাহলে আমার বুকের জ্বালাটা মিটবে। মার, আরো মার। পরের দিন সকাল থেকে ঈশানী বাড়ির এক এক করে সব কাজ করছিল, কিন্তু মোহন দুপুরবেলার দিকে একটা মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। আরে, তুমি এটা কাকে সঙ্গে করে নিয়ে এসেছো? আর এমনভাবে গলায় মালা টালা কেন পরে আছো তোমরা দুজনে? এটা হচ্ছে রিম্পা, আমি ওকে বিয়ে করেছি। আজকের পর থেকে ও আমার বাড়িতে আমার সঙ্গে থাকবে, আর ও আমার স্ত্রী। এই কথাটা শোনার পর ঈশানী অনেক অবাক হয়ে যায় আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আরে তুমি এটা কি বলছো? একবারও আমাদের কথা ভাবলে না? দেখো, তোমার একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আছে, আমি আছি, তারপরও তুমি একটা বিয়ে করে নিয়ে আসলে। এবার বলো আমাদের কি হবে, আমরা কি করব? সেটা তুমি জানো, তুমি কি করবে না করবে। আজকের পর থেকে আমাদের বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। তুমি তোমার মেয়েকে নিয়ে চলে যাও এখান থেকে। আর হ্যাঁ, আর একটা কথা শুনে যা, আজকের পর থেকে যেন তোর মুখ আমার আর না দেখতে হয়। আমাকে একটু শান্তিভাবে সংসার করতে দে, বুঝেছিস? মা, আপনি আপনার ছেলেকে একটু বোঝান না, ও তো আপনার কথা শোনে, আপনি একটু বোঝান। দেখুন, আমার কোলে একটা ছোট্ট ফুটফুটে শিশু, আমি ওকে নিয়ে এবার কোথায় যাব, কি করব? ও বাবাহীন পরিচয় কিভাবে বাঁচবে? মা, আপনি তো জানেন সব কিছু, তাহলে আমি কি করব মা, কি করব? আমাকে এমনভাবে দাঁড়িয়ে দেবেন না, বলুন না একটু। আরে মুখপুরি, এতদিন পর আমার ছেলে একটা ভালো কাজ করেছে। আমি আমার ছেলের পাশে আছি। সব সময় তোর এই মুখ আর আমার দেখতে হবে না। যা যা, এবার যা, তোর ব্যাগটা গুটিয়ে নিয়ে কেটে পড়। তোর মুখটা যেন আর না দেখতে হয়। ঈশানী অনেকবার করে সবাইকে অনুরোধ করে, কিন্তু তার কথা কেউ কান দেয় না। সবাই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তবে মা, আমি একটা কথা বলে যাচ্ছি, একটা মেয়ের চোখে জল ফেলিয়ে তার কাছ থেকে সংসারটা কেড়ে নিয়ে নতুন একটা সংসার বসালেন, তবে এটা ঈশ্বর কখনোই সহ্য করবে না। একটা দুধের শিশুর কাছ থেকে তার বাবাকে ছিনিয়ে নিলেন, দেখবেন এর শাস্তি আপনাদের সবাইকে অবশ্যই পেতে হবে। আমি তো আপনাকে নিজের মা মতো মনে করতাম, তবুও আপনি আমার কষ্টটাকে বুঝলেন না। সংসারের এত কাজকর্ম করার পরও আপনার মন জোগাতে পারিনি, সেটা আমারই দোষ। ঠিক আছে মা, আমি চলে যাচ্ছি, আর কখনোই বাড়িতে আসবো না, আপনাকে আমার মুখ আর দেখাবো না। দেখ, কাল নাগিনী শকুনির অভিশাপে কখনো গরু মরে না, তাই তোর অভিশাপে আমার ছেলের কোনো কিচ্ছু হবে না, আর আমারও হবে না। এবার বিদেয় হ দেখিনি। তারপর ঈশানী কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে সে বাড়ির দিকে চলে যায়। তারপর ঈশানী বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে, এবং তার মা বলে ওঠে, তোর সাথে যে ঘটনা ঘটেছে এটা অনেক অন্যায় হয়েছে রে মা। জানি না ঈশ্বর তোর কপালে কেন এমনভাবে লিখে রেখেছে। তবে একটা কথা শোন মা, সব দরজা বন্ধ হলেও মায়ের দরজা সবসময় খোলা থাকে রে। তুই চিন্তা করিস না, তুই আর তোর মেয়ে আমার কাছেই থাকবি রে মা। মা, আমার সাথে যা হয়েছে, আমি চাই না যে আমার মতো আমার সোনামণির জীবনটাও এমন হোক। আমি ওকে লেখাপড়া শেখাতে চাই, মানুষের মতো মানুষ গড়ে তুলতে চাই, ওকে যেন সবাই জানে, চেনে। আমি আমার মতো ওকে মূর্খ করে রাখবো না মা। আর আজকের পর থেকে তুমি আমার মেয়ের খেয়াল রাখবে, আর আমি বাইরে গিয়ে কাজ করে আসব। আমি ওকে মানুষের মতো মানুষ গড়ে তুলবো। দেখ মা, তোকে বাইরে কাজ করতে যেতে হবে না, তুই ততক্ষণ নাতনিকে খেয়াল রাখিস। এইটুকু একটা বাচ্চা মেয়ে, সে তো মা ছাড়া থাকতে পারবে না রে মা। তুই একটা কাজ কর, কিছুদিন থাক, আর কিছুদিন পর না হয় কাজে বেরোস মা।
কিন্তু মা, তোমার তো বয়স হয়ে গেছে, আর এমনভাবে আর কতদিনই বা আমাদের পেট চালাবে বলো? তার চেয়ে কিছুদিন পর আমি না হয় কাজে বেরোবো, আর তুমি তোমার নাতনিকে দেখাশোনা করবে। অন্যদিকে মোহনের মা সকালবেলায় রান্নাঘরের দিকে যাচ্ছিল, আর যেতে যেতে সে পা পিছলে ওখানেই পড়ে যায় আর মাজায় আঘাতপ্রাপ্ত হয়। ওরে বাবা রে, ও মা গো, দেখ রে দেখ, আমার যে কোমরটা ভেঙে গেল রে। কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়। বুঝতে পারছিস না এই রান্নাঘরে কে জল ফেলে চলে গেছে রে? বাবা রে, আমার কোমরটা বোধহয় ভেঙেই গেছে। মায়ের আওয়াজ পেয়ে তার ছেলে এবং ছেলের বৌমা তার কাছে আসে। আরে মা, তুমি এমন ভাবে মাটিতে পড়ে আছো কেন? তোমার আবার কি হয়েছে বলো তো? এই সাত সকালবেলা এমন ভাবে চিৎকার করে ডাকছো কেন? হ্যাঁ মা, আপনার এই চিৎকারে আমার ঘুমের 12টা বেজে গেছে। আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না, শুধু আপনার চিৎকার শুনে এত সকালবেলা আমার ঘুম থেকে উঠতে হয়েছে। তা বলুন তো দেখি, কি হয়েছে আপনার? আমি কি আর সাদে এখানে পড়ে আছি? জানি না রান্নাঘরের মেঝেতে কে জল ফেলে রেখে গেছে, তাই তো আমি পিছলে পড়ে গেছি। তা আমি এমনি এমনি পড়ে আছি নাকি রে বাবা? কেন মা, এই বয়সে কি চোখের মাথা খেয়ে বসেছেন নাকি? একটু দেখে হাঁটলে কি হতো? যদি একটু পায়ের নিচে দেখে হাঁটতেন তাহলে তো আজকে এমনভাবে পড়ে যেতে হতো না। কি আর বলবো, একটু দেখে হাঁটবে না আর শুধু খোকা খোকা করে চিৎকার করে বাড়ি মাথায় করবে, যত সব। নতুন বৌমার কথা শুনে অনেক কষ্ট লাগে, কিন্তু সে কোনো কথা বলে না। শুনুন মা, আমি ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে আমার চা চাই। আপনি একটা কাজ করুন তো, আমার জন্য তাড়াতাড়ি 1 কাপ চা বানিয়ে নিয়ে আসুন। আমার আবার চা না খেলে ঘুমটা ঠিকঠাকভাবে কাটে না। আপনি যান, চা নিয়ে আসুন। এইসব বলে ছোট বৌমা ওখান থেকে চলে যায়, আর মোহন কোনো কথার বিরোধিতা না করে সেও তার স্ত্রীর পেছন পেছন চলে যায়। ভেবেছিলাম ছেলেকে বড় ঘরের একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলে একটু শান্তিতে থাকতে পারবো, কিন্তু তার কি আর কোনো উপায় আছে? এইবার দেখো আমাকেই সব কাজ করতে হবে। দূর, আর ভালোই লাগে না। একে পড়ে গিয়ে আমার কোমর যন্ত্রণা হচ্ছে, তার উপর বউকে নাকি চা বানিয়ে মুখে তুলে দিতে হবে। কি ভাগ্য করে যে আমি জন্মেছি। দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। আরে বৌমা, এ তুমি কোথায় যাচ্ছ বলো তো? আর এত ছোট ছোট জামা কাপড় পরে তুমি রাস্তায় বেরোবে? তুমি তো একটা বাড়ির বউ, তাহলে এত ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছ বলো তো? গ্রামের লোকজন দেখলে তো ছিছি করবে। দেখুন মা, আমি গ্রামের লোকেদের খাইও না পড়িও না যে ওরা যেটা বলবে আমাকে সেটা শুনতে হবে। তবে আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আপনার কথাও আমি শুনবো না। আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই করব। আর আমি আমার বন্ধুদের সাথে একটু পার্টি করতে যাচ্ছি, এটা নিয়ে আপনি আপত্তি করবেন না, কারণ আমার ইচ্ছা আমি যা খুশি সেটাই করতে পারি। আর এমনিতেও আপনার ছেলে তো সব কিছু জানে, জেনে শুনেই তো আমাকে বিয়ে করেছে, তাহলে এখন কেন আপত্তি করছেন আপনি? আরে বৌমা, তুমি তো ভালোভাবেই জানো মা, এটা গ্রাম, আর গ্রামের মানুষরা একটা কথা অনেক রকম ভাবে দেখে। আর তুমি একটা বাড়ির বউ, যদি বউ হয়ে এরকম ছোট ছোট জামা কাপড় পরে বাইরে বের হও, তাহলে গ্রামের লোকেরা 10 কথা তো বলবেই মা। দেখুন মা, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি কারো কথা শুনে চলতে পারবো না। আমি যেমন তেমনভাবেই চলবো, আমি যেটা পছন্দ করি সেটাই করব। আর আপনার কথাও শুনে চলতে পারবো না। আর হ্যাঁ, আপনার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজিয়ে কথা বলার সময় আমার নেই। আমার সময়ের দাম আছে, বুঝতে পেরেছেন? এখন আমি যাই, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। এইসব কথা বলে রিম্পা সেখান থেকে চলে যায়। খোকা যে কি একটা মেয়েকে বিয়ে করেছে তা কে জানে। আমার যে টাইমে টাইমে ওষুধ খেতে হয় সেই টাইমে খাওয়া হচ্ছে না। আগে যখন বড় বৌমা ছিল তখন আমার টাইমে টাইমে সব ওষুধ ঠিকঠাক খাওয়া হতো, আর এখন যে আমার সব কিছু মাথার উপর দিয়ে উঠে গেছে, এই বৌমাটা আমার কোনো খেয়াল রাখে না। দূর, আর ভালোই লাগে না। এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকে। রুম্পা প্রতিদিন তার বন্ধুদের সাথে পার্টি করতে যেত এবং তার শাশুড়ি মাকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। সে বাড়ির কোনো কাজকর্মই করতো না। মা, আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন, আমাকে আবার বিকালে বাইরে যেতে হবে, আর জামা কাপড় না শুকালে আমি যেতে পারবো না। তাড়াতাড়ি যান, কেচে এনে দিন।
বৌমা, আমার যে শরীরটা খুব খারাপ মা, আগের দিন পড়ে গিয়ে আমার কোমরে লেগেছিল, এখনো খুব ব্যথা। তুমি যাও মা, আজকের দিনটা জামা কাপড়গুলো তুমি কেচে ধুয়ে নিয়ে এসো, আজকে যে আমার খুব খারাপ লাগছে মা। আরে তাতে আমি কি করব? আপনার শরীর খারাপ না খারাপ সেসব আমি দেখতে যাব না। আর বাড়িতে আমার জন্য একটা কাজের লোক কেন রাখেননি? আমার বাপের বাড়িতে আমার জন্য অনেকগুলো কাজের লোক থাকতো আমার কাজ করে দেওয়ার জন্য, আর এখানে তো কিছুই নেই। আপনি তাড়াতাড়ি যান আর আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। কিন্তু মা, তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার যে খুবই শরীর খারাপ মা, খুব। আজকের দিনটা তুমি একা কাজ করে নাও মা, নিজের সংসার নিজের জামা কাপড় কাচলে কিচ্ছু হয় না মা। মা, আমি তো বলে দিলাম আমি সংসারের কোনো কাজ করব না। আপনি বলে দিন না, আমি এই বাড়িতেই থাকবো না, চলে যাব আমি আমার বাপের বাড়িতে। তবু আর এই বাড়িতে পা রাখবো না। তারপর মালতী কোনো কথা না বলে সে তার অসুস্থ শরীর নিয়েই কাপড় কাচতে যায়। তার কিছু সময় পর মোহন কাজ থেকে বাড়ি ফিরে আসে। আরে মা, তোমার চোখ মুখ দেখে এমন কেন মনে হচ্ছে যে তোমার শরীর খারাপ? আরে বাবা, তোকে আর কি বলবো বল, আমার শরীর তো সেই সকাল থেকেই খারাপ, কিন্তু তোর বউকে যে আমি আর নিতে পারছি না বাবা। সব সময় বন্ধুদের সাথে কথা বলতেই থাকে ফোনে, আর বন্ধুদের সাথে নাকি পার্টি করতে যায় এই ছোট ছোট জামা কাপড় পরে। তাহলে তুই বল বাবা, আর জানিস তো সংসারের সব কাজ আমাকে দিয়ে করাই। আমার তো বয়স হয়েছে, এই বয়সে কি আমি এত সব করতে পারি বল? এইসব তুমি কি কথা বলছো মা? রিম্পা তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়? রিম্পা, রিম্পা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, শুনে যাও। আরে বাবা, ওকে ডাকিস না রে, ও তো বাড়িতেই নেই বাবা, ও তো ওর বন্ধুদের সাথে পার্টি করতে গেছে রে। ঠিক আছে মা, ওকে আজকে বাড়িতে আসতে দাও। ওর একদিন কি আমার একদিন, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। সবসময় এমন ভাবে থাকলে হবে না। কিছুক্ষণের ভিতরেই রিম্পা বাড়ি ফিরে আসে। আরে রিম্পা, তুমি এত রাত করে বাড়ি ফিরছো, আবার মদ খেয়ে? তুমি এই সব ছাইপাশ ড্রেস পরে কোথায় গিয়েছিলে বলো তো? বন্ধুদের সাথে কি পার্টি করতে গিয়েছিলে? এমন করলে কিন্তু তোমাকে আর এই বাড়িতে রাখবো না, তাড়িয়ে দেবো তোমাকে এই বাড়ি থেকে, বুঝেছো? কি বললে তুমি? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে? এমনিতেও তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছা নেই। তুমি তাড়িয়ে দাও আর নাও বা দাও, আমি এমনিতেই এ বাড়ি থেকে চলে যেতাম। আর ভালোই করেছো বলে আমাকে তাড়িয়ে দেবে। আমি চলে যাব, আর থাকবো না তোমাদের বাড়িতে। আরে খোকা, তোরা তোদের মধ্যে ঝামেলা করিস না বাবা, তোরা দুজন দুজনের মধ্যে সব কিছু মিটিয়ে নে। এমনভাবে ঝামেলা করলে চলে না রে বাবা। বৌমা, তুমি একটু শান্ত হয়ে যাও মা, তুমি এমনভাবে বাড়ি ছেড়ে যেও না মা, যেও না তুমি। এই বুড়ি, তুই চুপ কর। তোকে এখানে কোনো কথা কেউ বলতে বলেনি। তুই এখানে সব থেকে বড় নাটের গুরু। তোকে দেখলে আমার সহ্যই হয় না, আর তোর কাছে কেউ কোনো দিন থাকতেই পারবে না, বুঝেছিস? আর আমি তো পারবই না, আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে। হ্যাঁ, তোমাকেই বলছি, তোমার মতো ছেলে না আমি আরও 10টা পেয়ে যাব। তোমার মতো ছেলের কাছে থাকার চেয়ে না থাকাই ভালো। আমি তোমার সাথে থাকতে চাই না, আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব। দেখো রিম্পা, এত রাতে আমি তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না। অনেক রাত হয়ে গেছে, কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যা করার সকালেই করো, আর যদি চলে যেতেই হয় তাহলে কাল সকালে চলে যেও। এই শোনো, তোমার কথা আমি শুনবো না। তোমার সাথে থাকতে আমার গা খিনখিন করে। আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। আমার একটা বন্ধু আছে, তাকে এক্ষুনি বলবো ফোন করে, সে এক্ষুনি এসে আমাকে বাইকে করে নিয়ে যাবে, বুঝেছো? তোমার মতো ছেলের সাথে আমার থাকার কোনো ইচ্ছা নেই। এরপর রিম্পা বাড়ি ছেড়ে চলে যায়। মা, আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুলটাই করেছি, যে তোমার প্রথম বৌমাকে ছেড়ে দিয়ে আমি আরও একটা দ্বিতীয় মেয়েকে বিয়ে করেছি। সত্যি মা, ও যে কাঁদতে কাঁদতে অভিশাপটা দিয়েছিল না, সেটা আজকে লেগে গেছে। আর ওর চোখের জলটা সত্যিই ছিল মা। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমিও বুঝতে পেরেছি। আমি যে ভুলটা করেছি সেটা অনেক বড় ভুল করেছি। বৌমার নামে অনেক ছোট বড় কথা বলেছি, অনেক মিথ্যা কথা বলেছি ওর নামে। আমি যে অনেক বড় পাপী রে বাবা। জানো তো মা, আমি খোঁজ খবর নিয়েছি, সে এখনো কোনো বিয়ে করেনি। সে একটা ছোট্ট অফিসে কাজ করে, সেখান থেকেই তাদের সংসারটা চলে। আচ্ছা খোকা, কালকে আমি আর তুই মিলে বৌমার বাড়িতে যাব। ওখান থেকে বৌমা আর নাতনিকে সাথে করে নিয়ে আসব। বাড়ির লক্ষ্মীকে বাড়িতেই মানায়, বাইরে মানায় না রে বাবা। পরের দিন সকালে মোহন আর মালতী ঈশানীকে আনার জন্য রওনা দেয়। কি ব্যাপার, আজকে আপনারা আমার বাড়িতে কেন?
কোনো কি দরকার আছে? ঈশানী, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর আমাদের মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। হ্যাঁ বৌমা, চলো মা, আমাদের বাড়িতে চলো। আমরা যে অনেক বড় ভুল করেছি, আমরা তার শাস্তিও পেয়েছি মা। চলো মা, আর কখনো এমন ভুল হবে না। আমি তোমাকে বৌমা না, মেয়ে বানিয়ে রাখবো। চলো মা, চলো। ক্ষমা করবেন মা, আমি আর আপনাদের সাথে যেতে পারবো না। আর এমনিতেও আমার আর ওই বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। যেদিন থেকে আপনারা আমায় তাড়িয়ে দিয়েছেন, সেদিন থেকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক শান্তিতে আছি। তাই আমরা আর ওই বাড়িতে যেতে চাই না মা। আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, খুব ভালো হয়েছে। ছেলেকে আরও একটা জায়গায় বিয়ে দিন, আরও একটা ভালো বৌমা পেয়ে যাবেন। তবে যে বাড়ি থেকে আমি অপমান হয়ে এখানে চলে এসেছি, সেই বাড়িতে আমি আর পা রাখবো না। আর আমার মেয়ে তার বাবার পরিচয়ে বাঁচবে না, বাঁচবে আমার পরিচয়ে। একদিন আমার মেয়েকে অনেক বড় কিছু তৈরি করব, আর ওকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। এবার আপনারা আসতে পারেন। নিশ্চয়ই আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমি আর আমার মেয়ে কখনোই আপনাদের বাড়িতে যাব না। আমরা নতুন করে বাঁচতে শিখেছি, তবে ওই বাড়িতে আর কখনোই ফিরব না। মোহন আর মালতী ভুলটা বুঝতে পারলেও অনেকটাই দেরি করে ফেলেছিল। তারপর তারা নিরাশ হয়ে বাড়িতে ফিরে যায়।